Hello everyone, I'm Irfan Habib, currently second year MBBS student from UNC Bhubaneswar. I've cleared my NEET in 2022 with All India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 1 ক্লাস 11 সেটা হচ্ছে জীবজ উদ্ভিদগুলির দ্য লিভিং ওয়ার্ল্ড বা জীবজ পৃথিবী যে রয়েছে সেখানে তার যে এক্সাম্পলার কোয়েশ্চেন গুলো রয়েছে এনসিআরটি তে সেগুলো সলিউশন দেখবো। এতে কিছু এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তারপর কিছু শর্ট অ্যান্সার টাইপ এবং লং অ্যান্সার টাইপের কোয়েশ্চেন গুলো। তো প্রথম মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে যে যখন আমরা স্পিসিস টু স্পিসিস, তাই তো, যখন আমরা প্রজাতি থেকে শুরু করে এটি ট্যাক্সোনমিক হায়ারার্কি রয়েছে যেখানে প্রজাতি থেকে শুরু করে তারপরে স্পিসিস, জিনাস, ক্লাস, ফ্যামিলি, ক্লাস, অর্ডার, ফাইলাম, এই যে পুরো, তাই তো, তার উপর কিংডম, এই যে পুরো ট্যাক্সোনমিক হায়ারার্কি রয়েছে, এই হায়ারার্কিতে আমরা যখন উপরের দিকে যাই, তাই তো, অর্থাৎ স্পিসিস থেকে জিনাস, জিনাস থেকে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস, এই যখন উপরের দিকে যাবো ট্যাক্সোনমিক হায়ারার্কিতে, তত যে এদের মধ্যে যে সাদৃশ্যগুলি রয়েছে, তাই তো, এই যে বৈশিষ্ট্যের সাদৃশ্যতা যে রয়েছে সেটি কি উপর থেকে নিচে থেকে উপরের দিকে গেলে বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? দেখো, একটা জিনিস এখানে মনে রাখার মতো, সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যতই আমরা উপরের দিকে যাব তত কি হয়, যদি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করো, যখন আমি একটা ট্যাক্সোনমিক হায়ারার্কি এক্সপ্লেন করছি, সাপোজ দেখো, বাইরে রাখতে হবে জিনিসটাকে, যেমন রয়েছে প্যান্থেরা টাইগ্রিস, এটা একটা হচ্ছে স্পিসিস, তাই তো, টাইগ্রিস। এবার আমি যখন প্যান্থেরা বললাম, প্যান্থেরা মানে এর মধ্যে টাইগ্রিস আসলো, লিও আসবে, লিওপার্ড সব আসছে, তাই তো। তারপরে প্যান্থেরা গুলি যখন আমি কার্নিভোর আন্ডারে করছি, কার্নিভোর থেকে দেন আমি ম্যামালস, ম্যামাল থেকে অ্যানিমাল, এই দেখো। তো তুমি বলো, দুটি বাঘের মধ্যে বেশি সিমিলারিটি হবে নাকি একটি বাঘ আর একটি সিংহর মধ্যে বেশি সিমিলারিটি হবে? তাহলে দেখো, দুটি বাঘের মধ্যে সবথেকে বেশি সিমিলারিটি, তারপর একটা বাঘ একটা সিংহর মধ্যে, দেন একটা বাঘ আর একটা পাখির মধ্যে, তাই তো। এবার একটা বার্ড একটা পাখির মধ্যে আর একটা আহ, গাছের মধ্যে কার বেশি সিমিলার, এদের মধ্যে এরকম একটা অ্যানিমাল। তো সেরকমই যখন আমরা প্রজাতি থেকে শুরু করে ধীরে ধীরে রাজ্যগত, মানে স্পিসিস থেকে শুরু করে কিংডম অব্দি যে ট্যাক্সোনমিক হায়ারার্কি রয়েছে, যখন উপরের দিকে যাব তত এদের মধ্যে সাদৃশ্যতা কমতে শুরু করে। কেন? কারণ এরা ধীরে ধীরে কি হয়, যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে, যে যার ভিত্তিতে আমরা এদেরকে নির্দিষ্ট একটা ট্যাক্সোনমিক হায়ারার্কি বা নির্দিষ্ট একটা ট্যাক্সের অন্তর্ভুক্ত করি, সেই ক্যারেক্টার গুলো ধীরে ধীরে হ্রাস পাবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে উইল ডিক্রিজ। ওকে, which of the following suffixes used for units of classification in plants indicates a taxonomic category of family? এর মধ্যে কোনটি ফ্যামিলি বা বর্গকে এক্সপ্লেন করার জন্য কোনটি দেখো? তো সেক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি এক্সপ্লেন করতে হয়? এখানে দুটো জিনিস আছে। আমরা ফ্যামিলিকে ইন কেস অফ প্ল্যান্টের ক্ষেত্রে আমরা সবসময় এসি ইউজ করি। তোমরা শুনেছো সোলানাসি ফ্যামিলি, ব্রাসিকেসি ফ্যামিলি, সোলানাসি ফ্যামিলি যেখানে সোলানাম, তাই তো, সোলানাম বা আলু যে ফ্যামিলিটা রয়েছে, পটেটো ফ্যামিলি যেটাকে আমরা বলি, এই পটেটো ফ্যামিলি সোলানাসি ফ্যামিলি, লেগুমিনেসি ফ্যামিলি। তো এরকম ই এসি, দেখে এসি এই কথাটা ইউজ করা হয় যখন প্ল্যান্টের ফ্যামিলিতে আমরা সাফিক্স অ্যাড করি, ঠিক আছে। টার্ম সিস্টেমেটিক্স রেফার টু, সিস্টেমেটিক্স বলতে কি বোঝানো হয়? দুটো জিনিস ছিল, একটা হচ্ছে ট্যাক্সোনমি আর একটা হচ্ছে সিস্টেমেটিক্স। দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা খুবই জরুরি এই জন্যই, কারণ দেখো, ট্যাক্সোনমি হচ্ছে শুধুমাত্র যতগুলি জীব রয়েছে সেই জীবগুলিকে শ্রেণীবিন্যাস করা,
তাই তো। আর সেই দিক থেকে দেখতে গেলে আর সিস্টেমেটিক্স কি? সিস্টেমেটিক্স হচ্ছে ট্যাক্সোনমির সঙ্গে যখন আমরা ইভলিউশনারি রিলেশনশিপ, অর্থাৎ এরা যে অন্যান্য বিবর্তনগত ভাবে অন্যান্য জীবগুলির সঙ্গে বা এদের পূর্বপুরুষগুলির সঙ্গে কিভাবে যুক্ত, সেই জিনিসটা কোথায় আছে, সেই জিনিসটা হচ্ছে সিস্টেমেটিক্স। তাই তো। তাহলে আমরা ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক দুটোকে আছে, ট্যাক্সোনমি সিস্টেম। ওকে, ট্যাক্সোনমির মধ্যে শুধুমাত্র আমি এদের কিভাবে ভাগ করা হয়েছে, কিভাবে কোন কোন শ্রেণীবিন্যাস হয় সেটা। আর সিস্টেমেটিক্স এর মধ্যে সিস্টেমেটিক শব্দটা আসছে সিস্টেমা থেকে, যেখানে আমরা সজ্জাক্রম, অর্থাৎ সিস্টেমেটিক্স এর মধ্যে শুধুমাত্র নোমেনক্লেচার বা ক্লাসিফিকেশন নয়, তার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমরা কি করেছি আরো জিনিসগুলো, সেটা হচ্ছে ইভলিউশনারি রিলেশনশিপ অ্যাড করেছি। তাহলে এটিতে প্রধানত কি এক্সপ্লেন করা হয় সিস্টেমেটিক্স এর মাধ্যমে? সিস্টেমেটিক্স এর মাধ্যমে এখানে মেইনলি আমরা ডাইভার্সিটি অফ কাইন্ড অফ অর্গানিজম এন্ড দেয়ার রিলেশনশিপ, বললাম না যে বিবর্তনগত কিভাবে একে অপরের সঙ্গে রিলেটেড, সেই জিনিসগুলোকেও সিস্টেমেটিক্স এ অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এবার বলছে যে জিনাস বা, দেখো, স্পেসিফিক অ্যাপিথেট হচ্ছে এক্স্যাক্টলি সেই প্রজাতিটি, আর জিনাস হচ্ছে সেই গণটা, মানে কিছু প্রজাতি যারা একে অপরের সঙ্গে কিছু নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বা কিছু বহিরাগত বৈশিষ্ট্য বা কিছু রিপ্রোডাক্টিভ গঠিত, তাই তো, বা বলতে পারো জনগত বৈশিষ্ট্য বা কিছু আরো অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন দেখ সিমিলারিটি শো করে কিছু প্রজাতির মধ্যে, সেগুলিকে আমরা গণ অন্তর্ভুক্ত করি। যেমন প্যান্থেরা এই জেনাসটার মধ্যে আমরা কাদেরকে অন্তর্ভুক্ত করেছি? আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি লিও, টাইগ্রিস এবং পার্ডাস, তাই তো, নেকড়ে, বাঘ, সিংহ, এরকম অনেকগুলো। আর এদের মধ্যে কিছু সদৃশ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেরকমই সোলা নামের মধ্যে আমরা আলু, বেগুন এদেরকে অন্তর্ভুক্ত করি, তাই তো, ব্রিঞ্জাল, পটেটো, এরা। তো জিনাস কি রিপ্রেজেন্ট করে? জেনাস হচ্ছে এর রিপ্রেজেন্ট করে বা এর নির্দেশ করা হচ্ছে গ্রুপ অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল, তাই তো, প্রজাতি, কিছু প্রজাতি যারা একে অপরের সঙ্গে খুব ঘনভাবে যুক্ত, তাদেরকে গণযুক্ত করা হয়। ট্যাক্সোনমি ইউনিট ফাইলাম in the classification of animal is equivalent in which hierarchical level of classification of plants? বলছে অর্থাৎ যে ফাইলাম যে ক্লাসিফিকেশন ইউনিট, ট্যাক্সোনমিক ইউনিট রয়েছে, বললাম ট্যাক্সোনমিক হায়ারার্কি কিছু ইউনিট রয়েছে, সেগুলি হচ্ছে কিংডম, ফাইলাম, অর্ডার, ফ্যামিলি, জিনাস, রাইট? তো সেখানে তোমাকে বলা হয়েছে ফাইলামটি কার সঙ্গে রিপ্রেজেন্ট করে। এবার দেখো, ফাইলাম আমরা প্রধানত অ্যানিমালদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, প্ল্যান্টদের ক্ষেত্রে আমরা অ্যানিমাল, সরি, ফাইলামের সঙ্গে সঙ্গে ডিভিশন কথাটাও বেশি ব্যবহার করে থাকি। তো এখানে ফাইলামের সমতুল্য বা ফাইলামের একই লেভেলের কোনটি হয়ে যাবে, সেটা হচ্ছে ডিভিশন। জিনিসগুলো বোঝো, স্পিসিস, জিনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম বা ডিভিশন, আর লাস্ট হচ্ছে কিংডম। ক্লিয়ার? বোটানিক্যাল গার্ডেন এবং জুওলজিক্যাল পার্ক গুলি আমাদেরকে কি বোঝায়? দেখো, বোটানিক্যাল গার্ডেন বা জুওলজিক্যাল পার্ক হচ্ছে যখন যে সমস্ত প্রাণী বা যে সমস্ত উদ্ভিদেরা যারা প্রায় বিলুপ্ত, প্রায় হয়তো এখন বিলুপ্ত হয় না, কিছু সময় পরে তারা বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে, তো এরকম কিছু প্রাণী বা উদ্ভিদগুলিকে তাদের নির্দিষ্ট বাসস্থান থেকে বের করে এনে এমন একটি প্রাকৃতিক, সরি, কৃত্রিম পরিবেশ, যেখানে হয়তো তার যে প্রাকৃতিক বাসস্থান রয়েছে সেই বাসস্থানের মতোই সিমিলার পরিবেশ, হয়তো সেখানেও সেরকম খাবার প্রদান করা হচ্ছে, সেখানেও সেরকম পরিবেশ মেনটেন করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো বোটানিক্যাল গার্ডেন বোটানি অর্থাৎ মেনলি প্রাণীর, সরি, উদ্ভিদদের সংরক্ষণ করা হয়, এবং জুওলজিক্যাল পার্কগুলিতে জু অর্থাৎ অ্যানিমাল, আমরা জুতে দেখতে নাকি কাদেরকে দেখতে পাওয়া যায়, মেনলি প্রাণীদের, তাই তো। তো এদেরকে সাধারণত আমরা কি করি, যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী যারা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই তো, সেই এন্ডেমিক বা এক্সোটিক লিভিং স্পিসিস গুলিকে কালেকশন করা হয়। এন্ডেমিক, দেখো, শুধুমাত্র এন্ডেমিক নয়, আবার শুধুমাত্র এক্সোটিক নয়,
এন্ডেমিক এবং এক্সোটিক দুটিকে সংরক্ষণ করা হয়, কিন্তু দুটি জীবিত হতে হবে। বোথ এন্ডেমিক এবং এক্সোটিক দুটিকেই সংরক্ষণ করা হয়। কিন্তু মনে রাখবো এখানে যেটা জানা সব থেকে জরুরি সেটা হচ্ছে যে এখানে এদেরকে প্রাকৃতিক পরিবেশে না রেখে তাদের যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেখান থেকে সরিয়ে এনে একটি কৃত্রিম পরিবেশের মধ্যে সঞ্চয় করা। ঠিক আছে? তো ট্যাক্সোনমি কি বলতে এক্স্যাক্টলি আমরা কি কি জিনিসগুলোকে ব্যবহার করি? ট্যাক্সোনমি কি বা টুল কি? ট্যাক্সোনমি কি বা টুল হচ্ছে সেই সমস্ত সব জিনিসগুলি যেগুলি আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাক্সোনমিতে সাহায্য করে। এবার কি কি আছে ট্যাক্সোনমির মধ্যে বা যেগুলি আমাদেরকে বিভিন্ন ভাবে ট্যাক্সোনমি গুলিকে ভাগ করতে সাহায্য করে, তো সেখানে যে জিনিসগুলো আছে সেগুলো মনে রাখা জরুরি। সেটা হচ্ছে বলছো ট্যাক্সোনমি কি? ট্যাক্সোনমি হচ্ছে এদেরকে নামকরণ করা, তাই তো, নোমেনক্লেচার। তার সঙ্গে সেটিকে কিছু, যখন এদের নামকরণ হয়ে গেল দেন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। এবং তার সঙ্গে সঙ্গে আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণ করা, তাই তো। কোনটি কোন ধরনের ট্যাক্স, যেমন আমি তো উদাহরণ দিয়ে বলছি, সাপোজ আমি একটা প্যান্থেরা টাইগ্রিস বা একটা বাঘের উদাহরণ নিলাম। এবার তুমি বলো, যখন আমরা বাঘের উদাহরণ নিচ্ছি তো সেখানে শুধুমাত্র বাঘের প্রজাতিটাই কি ব্যাখ্যা করা হবে? না, তার সঙ্গে আমরা প্রথমে তাকে কিছু বৈশিষ্ট্য রয়েছে, হ্যাঁ, যে বাঘ এরকম শরীরের প্যাটার্ন রয়েছে, তার জন্মগত বৈশিষ্ট্যগুলি এরকম, তার বাহ্যিক বৈশিষ্ট্যগুলি এরকম, তার ভিত্তিতে তারপর সেটাকে আইডেন্টিফিকেশন করা হয়, ক্লাসিফিকেশন করা হয়, এন্ড ক্লাসিফিকেশন এই সমস্ত জিনিসগুলো আসে। তো নোমেনক্লেচার এই সমস্ত জিনিসগুলো আসে। তো সেখানে কিছু নির্দিষ্ট টুল বা কিছু নির্দিষ্ট এমন জিনিস রয়েছে, যেমন ট্যাক্সোনমি কি, যেগুলি আমাদেরকে এই সমস্ত ক্লাসিফিকেশন আইডেন্টিফিকেশনে সাহায্য করে। তো প্রধানত এর মধ্যে কারা কারা রয়েছে? এর মধ্যে ট্যাক্সোনমি কির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে করা হয়েছে মনোগ্রাফ, ফ্লোরা, তার সঙ্গে তোমার পড়বে ক্যাটালগ, তো এরকম কিছু লিস্ট রয়েছে ট্যাক্সোনমি কির, যার মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে? ওকে, মানে সেই সমস্ত জিনিসগুলি যেগুলি আমাদেরকে কোনো না কোনো ভাবে ট্যাক্সোনমিতে সাহায্য করছে। সেখানে আমি বললাম অলরেডি হার্বেরিয়ামও আসবে এর মধ্যে। ঠিক আছে? হার্বেরিয়াম, ক্যাটালগ, ফ্লোরা, মনোগ্রাফ। ঠিক আছে? তো ফ্লোরা মেনলি উদ্ভিদদের ক্ষেত্রে, আর মনোগ্রাফের মধ্যে সাধারণত একটি বিশেষ প্রজাতিকে নিয়ে এক্সপ্লেন করা হয়। তো দুটি আসবে, অ্যান্সার উইল বি সি, বোথ এ এন্ড বি। ওকে, অল লিভিং অর্গানিজমস আর লিঙ্ক টু ওয়ান অ্যানাদার। প্রত্যেকটি যে জীবিত বস্তু রয়েছে, জীবিত বস্তু রয়েছে, তারা প্রধানত একে অপরের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। কিভাবে যুক্ত এবং কেন যুক্ত বলা হচ্ছে? বিকজ, দেখো কেন যুক্ত এটা বোঝার চেষ্টা করো। কারণ প্রত্যেকটি যে প্রজাতি রয়েছে বা প্রত্যেকটি জীব রয়েছে, যে কোনো জীবিত অর্গানিজম তুমি বলে নাও, তুমি, আমি একটা বাঘের সঙ্গে যদি একটা মানুষের সিমিলারিটি বলি, কেন আমরা কোনো না কোনো ভাবে সিমিলারিটি শো করি বা কেন আমরা একে অপরের সঙ্গে যুক্ত? কারণ কোথাও না কোথাও পূর্বপুরুষ আমরা একই শেয়ার করি। হয়তো দেখা যাবে একটা পূর্বপুরুষ ছিল যেখান থেকে বিভিন্ন স্তন্যপায়ী গুলি এসছে, তার মধ্যে কিছু স্তন্যপায়ী যারা চার পায়ের, তারা হয়তো অন্তর্ভুক্ত হয়েছে প্যান্থেরা, কার্নিভোর গুলি, বা আরো যেরকম বন্য প্রাণীগুলি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে আহ মানব প্রজাতি গুলো। তো একে অপরের সঙ্গে আমরা কেন যুক্ত? কারণ কোনো না কোনো ভাবে আমরা একে অপরের সঙ্গে বিভিন্ন জেনেটিক ম্যাটেরিয়াল যেটি রয়েছে বা যে জিনগত বস্তুগুলি রয়েছে, কোথাও না কোথাও আমাদের ডিএনএ সিমিলারিটি অনেক পাওয়া যায়। তোমরা যদি ডিএনএ এর মধ্যে দেখো, ডিএনএ এর মধ্যে কিছু প্যাটার্ন রয়েছে, এগুলোকে মাইক্রোস্যাটেলাইট বলা হয়, কিছু রিপিটিং ইউনিট রয়েছে। ঠিক আছে? এই জিনিসগুলি খুব বেশি মানে এই জিনিসগুলো অনেক সিমিলার দেখতে পারে। এবার যার মধ্যে সিমিলারিটি বা সাদৃশ্য যত বেশি, তারা হয়তো তত বেশি ক্লোজলি রিলেটেড। যাদের মধ্যে অত বেশি নেই তারা হয়তো তত ক্লোজলি রিলেটেড নয়। তো সেরকমটা এখানে হচ্ছে,
যে প্রত্যেকটা লিভিং অর্গানিজম একে অপরের সঙ্গে যুক্ত, কারণ তারা কোথাও না কোথাও ভাবে জেনেটিক ম্যাটেরিয়ালকে শেয়ার করে, একই জেনেটিক ম্যাটেরিয়াল, যে সে তো কমন জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু ভ্যারিং ডিগ্রি, ভিন্ন ভিন্ন অনুপাতে, ঠিক আছে? যে একই অনুপাতে নয়, কেন একই অনুপাতে হয়ে গেলে তো সবাই একই রকমই দেখতে হতো, তাই না? তাহলে বাঘ, পাখি, মানুষ, এগুলোর মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। কোথাও না কোথাও যে জিনগত বস্তুগুলি রয়েছে সেগুলি একই, সেগুলো ডিএনএ, কিন্তু কোথাও না কোথাও এগুলোর মধ্যে একটু পরিবর্তন থাকার কারণে, একটু বৈসাদৃশ্য থাকার কারণে আমরা আলাদা আলাদা দেখতে পাই। ওকে, প্রশ্ন হচ্ছে which of the following is defining characteristic of living organism? যখন আমি বলছি যে কোন একটা বস্তুকে আমি যখন জীবজ বলি বা বলি যে হ্যাঁ এই বস্তুটা জ্যান্ত, জীবজ বলার জন্য কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, কিছু ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক, তো কিছু এমন বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আমরা শুধুমাত্র নির্দিষ্ট করতে পারি যে হ্যাঁ এটা জীবজ বা এটা জড়। তো জীবগুলিকে আমরা জড় থেকে আলাদা করতে পারি কিভাবে বলো? তো সেখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, তো তার মধ্যে সব থেকে ডিফাইনিং ফিচার যদি কেউ জিজ্ঞেস করে, দেখো প্রথম কথা হচ্ছে গ্রোথ। গ্রোথ জীব করে, জড়ের মধ্যে কি গ্রোথ দেখা যাবে? বৃদ্ধি, দেখো সরাসরি বৃদ্ধি তো হয় না, কিন্তু কোনো একটা যদি পাথর রেখে দিই, পাথরের উপর ধীরে ধীরে এসে হয়তো সেখানে বালি জমতে শুরু করবে, ধুলো জমতে শুরু করবে, তো ধীরে ধীরে আঘাতটা বৃদ্ধি পেতে পারে। তো লাইক ইন্টেন্সিক বৃদ্ধি গ্রোথ তো হয় না, কিন্তু এক্সটেন্সিভ গ্রোথ হয় এর মধ্যেও, ঠিক আছে? তো এটা গ্রোথ তো নেওয়া যাবে না। দেন অ্যাবিলিটি টু মেক সাউন্ড, অনেক জড় পদার্থ রয়েছে, যদি পাথরকে একসঙ্গে ঘষে তার মধ্যে আওয়াজ হবে, তাই তো? তো অ্যাবিলিটি টু মেক সাউন্ড এটাও হবে না। রিপ্রোডাকশন, আমরা কি বলতে পারি যে লিভিং অর্গানিজম হলেই রিপ্রোডাকশন করবে? এমন অনেক লিভিং অর্গানিজম রয়েছে যারা হয়তো রিপ্রোডাকশন করতে সক্ষম না। তুমি মিউল নিয়ে নাও উদাহরণ, ঠিক আছে? বা একটা ইম্পোর্টেন্ট কাপল নিয়ে নিলে, যারা হয়তো ফার্টাইল ফার্টাইল নয়, যারা নিজেদের রিপ্রোডাকশন করতে সক্ষম হচ্ছে না, তো সেগুলো কি আমরা জীব বলবো না? অবশ্যই সেগুলো তো জীব। তাহলে এখানে প্রধান যেটা চারিত্রিক ফিচার বা ডিফাইনিং ফিচার, সেটা হচ্ছে রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলাই, বা বাহ্যিক যে উদ্দীপনাগুলি রয়েছে তাদের প্রতি সাড়া প্রদান করা। এটা হচ্ছে সব থেকে একটা ডিফাইনিং ফিচার, এটা শুধুমাত্র এবং শুধুমাত্র জীবের মধ্যে দেখা যাবে। কোনো জড় পদার্থকে তুমি যদি উদ্দীপনা দাও, তার থেকে কোনো রকম সাড়া পাওয়া যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে জিনিস। ওকে, ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন, এগুলোকে ম্যাচ করো এবং এর মধ্যে যে কোনো একটা অপশনকে চুজ করো কোনটা ম্যাচ করছে। দেখো, আমি যেমনটা বললাম যে এখানে সুবর্ণতা যদি দেখো না, এখানে মেনলি পটেটো ফ্যামিলি বা যেটাকে বলছে আলুর ফ্যামিলিটা নেওয়া হয়েছে। তো আলুর যদি আমি পুরো ভাগটা বলি এক থেকে শুরু করে একদম, ওকে, তো আলু প্রথমে আসে হচ্ছে সোলানাম টিউবারাসাম, ঠিক তো? অর্থাৎ সোলানাম গণের মধ্যে টিউবারাসাম হচ্ছে পটেটোকে ডিফাইন করে। সোলানামটি কি? সোলানামটা হচ্ছে তার গণ। এবার সোলানাম টিউবারাসাম, এর মধ্যে সোলানামের মধ্যে কি কি আছে? এর মধ্যে আলু আছে, তার সঙ্গে নিগ্রোসাম বা ব্রিঞ্জালও আসবে, তো তাহলে ব্রিঞ্জাল, পটেটো এগুলো সব আসে সোলানামের অন্তর্ভুক্ত। এবার সোলানাম, তার সঙ্গে পেটুনিয়া, তাই তো? পেটুনিয়া, ডাটুরা, এগুলো মিলে তৈরি করা হচ্ছে সোলানাসি ফ্যামিলি বা গোত্র। তাহলে এটা হলো গোত্র, আমি লিখে দিচ্ছি এখানে, গণ, প্রজাতি, গোত্র, রাজ্য, অর্ডার বা বর্গ। ওকে, তো এবং আমি অর্ডারটা কি বলেছিলাম? স্পেসিস, দেন জিনাস, উপর থেকে আসে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি। ওকে, তো কি কি বলো? সোলানাম টিউবারসাম, এটার মধ্যে আসলো সোলানামের, সোলানাম গণের অন্তর্ভুক্ত। সোলানাম গুলি এবং তার সঙ্গে পেটুনিয়া, ধাতুরা মিলে এরা হচ্ছে সোলানাসি ফ্যামিলি, আলুর ফ্যামিলি যেটা, সোলানাসি। সোলানাসি ফ্যামিলি কোন বর্গের অন্তর্ভুক্ত? সোলানাসি ফ্যামিলি তার সঙ্গে কনভালভালুয়েসি, সোলানাসির সঙ্গে কনভালভালুয়েসি মিলে এরা হচ্ছে কোন গোত্রের কোন বর্গের অন্তর্ভুক্ত? এরা হচ্ছে পলিমনিয়ালিসম, পলিমনিয়ালিস অর্ডার। ওকে, পলিমনিয়ালিস গুলি তারপরে আহ এরা কার অন্তর্ভুক্ত হয়? এরা বিভিন্ন ক্লাসগুলি রয়েছে, যেমন এরা হচ্ছে ডাইকটিলেডনের অন্তর্ভুক্ত, দ্বিবীজপত্রী।
আর ফাইলাম দেখতে গেলে এরা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, বা এরা যেহেতু সবাই বীজ লুকিয়ে রাখে, তাই তো, তো এরা গুপ্ত বীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, এবং কিংডম হচ্ছে প্লান্টি বা উদ্ভিদ। তো যদি দেখো, বলো টিউবারাসাম কোথায় আসবে? টিউবারাসাম আসবে স্পিসিস, রাইট? জিনাস বা গণগত দিক থেকে গেলে সোলানাম। অর্ডার বা বর্গ, তারপর ফ্যামিলি বলো, ফ্যামিলি ছিল সোলানাসি ফ্যামিলি, তাই তো। বর্গ হচ্ছে পলিমোনিয়ালিস, আর কিংডম হচ্ছে প্লান্ট। আনসার গুলি বলো। অ্যান্সার হচ্ছে ফ্যামিলি হচ্ছে সোলানাসি, তো এর অ্যান্সার উইল বি 3, সরি সোলানাসি, তো এর অ্যান্সার 5। বি হচ্ছে 4, সি হচ্ছে 2, ডি হচ্ছে 1, এবং ই হচ্ছে 3। তোমার অ্যান্সার ম্যাচ করো, 4 1 2 1 3, 4 1 সরি 5 4 2 1 3। অ্যান্সার উইল বি 3। দেখো এগুলো ডিরেক্টলি এনসিআরটি থেকে তোলা, এনসিআরটি তে সবগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, ঠিক আছে। একটা এনিমাল হিসেবে প্যান্থেরা টাইগ্রিসকে নেওয়া হয়েছে, এবং একটা প্লান্ট হিসেবে সাধারণত পটেটোটাকে নেওয়া হয়েছে, সোলানাম টিউবারাসামকে ব্যাখ্যা করা হয়েছে। তো সেই যদি এক্সাক্ট ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিটা ফলো করো, তাহলে তোমরা এটাই পাবে। ওকে, তো নেক্সট উইল বি ভেরি শর্ট অ্যান্সারটা, কিছু অল্প এক লাইন অ্যান্সার করার মতো কিছু কোশ্চেন রয়েছে। সেগুলি হচ্ছে যে লিনিয়াস কে আমরা ফাদার অফ ট্যাক্সোনমি বলে থাকি, তাই তো। আমরা বলি যে ট্যাক্সোনমির জনক বা ট্যাক্সোনমির, ঠিক আছে, জনককে, সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তার অপর নাম ক্যারোলাস। প্রধান নাম, তো ক্যারোলাস, পুরো নাম ক্যারোলাস লিনিয়াস। Name two other botanists known for their contribution in the field of plant taxonomy. উদ্ভিদ ট্যাক্সোনমিতে প্রধানত, ট্যাক্সোনমি মানে সব জিনিসগুলি, পুরো শ্রেণীবিন্যাসের যতগুলি জিনিসগুলো আসে, ক্লাসিফিকেশন হয়ে গেল, আইডেন্টিফিকেশন হয়ে গেল, নমিনক্লেচার, সবকিছু। তো এখানে প্রধানত আরো দুজনের নাম খুব ব্যাখ্যা করা খুবই জরুরি, সেগুলি হচ্ছেন জর্জ বেনথাম এবং হুকার। বেনথাম এন্ড হুকার, এদেরকেও আমরা, এরাও হচ্ছে খুবই বিখ্যাত কিছু বোটানিস্ট, নন বোটানিস্ট, যারা কি দিয়েছিলেন, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তোমরা পড়েছিলে যে ক্লাসিফিকেশনের যে, এই যে বিভিন্ন জীবগুলিকে বিভিন্ন বিভিন্ন শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে, তো সেখানে কিছু ক্লাসিফিকেশন সিস্টেম ছিল, সেগুলো হচ্ছে ন্যাচারাল ক্লাসিফিকেশন সিস্টেম, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন সিস্টেম, কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি। ক্যারোলাস লিনিয়াস দিয়েছিলেন, সেটা ছিল টু কিংডম ক্লাসিফিকেশন, দ্বিরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি, এবং তার সঙ্গে 5 রাজ্য শ্রেণীবিন্যাসও আমরা পড়েছি, তাই তো। 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা পড়েছি, তো 2 কিংডম ক্লাসিফিকেশন আমাদের জানা রয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশন আমাদের জানা রয়েছে। তো এবার এইখানে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে বিভিন্ন ফিজিওলজিক্যাল, লাইক বিভিন্ন ভেজিটেটিভ ক্যারেক্টার গুলি, অঙ্গজ বৈশিষ্ট্য এবং আরো বৈশিষ্ট্যগুলি ভিত্তিতে, ঠিক আছে, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে, শুধুমাত্র ভেজিটেটিভ এর ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে ভাগ করা হয়েছিল ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন, যেটা কারা দিয়েছিলেন, বেনথাম এবং হুকার। তাদের পুরো নাম লিখতে পারে জর্জ বেনথাম এবং জোসেফ হুকার, ঠিক আছে। এদের দুজনের নাম খুবই গুরুত্বপূর্ণ এই ট্যাক্সোনমির ফিল্ডে। ওকে, নেক্সট আসে আইসিজেডএন। আইসিজেডএন এর পুরো নাম কি? আইসিজেডএন এটা একটা একটা লাইক, তোমরা অ্যাজ আ সংস্থা বলতে পারো, বা এমন একটি অর্গানাইজেশন যেটি বিভিন্ন ভাবে এই ট্যাক্সোনমিক জিনিসগুলোতে রিলেটেড। এবার এর পুরো নামটা কি আইসিজেডএন এর? আইসিজেডএন এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। দেখো, আমরা জানি যে নোমেনক্লেচার বা নামকরণের ক্ষেত্রে কিছু রুল রয়েছে, তাতে কিছু নিয়ম রয়েছে, যেগুলি ক্যারোলাস লিনিয়াস প্রধানত তার বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামের মধ্যে ব্যাখ্যা করেছিলেন। তো তিনি সেখানে, এবার এই নামগুলি এখনকার যুগে যদি নতুন কোনো প্রাণী বা নতুন কোনো উদ্ভিদ আবিষ্কার হয়, তাহলে তাকে শনাক্ত করার পরে প্রথম কাজ হচ্ছে তাকে নামকরণ করা। এবার সেই নামকরণে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে
এদের নামটা আমরা কিভাবে ডিফাইন করবো? কারণ যে কোনো নামই দিই না কেন সেটা কিন্তু সবসময় কি হতে হবে, ইন্টারন্যাশনালি গ্রান্টেড হতে হবে। গোটা পৃথিবীতে যেন সে একই নামেই তাকে চেনা যায়, যে কোনো জায়গায় চলে যাবে, বৈজ্ঞানিক নাম একই হওয়া উচিত। এবং কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে বা কি হিসেবে নামটা দেওয়া হচ্ছে, যাতে অ্যাটালিক্সে লেখা, এই সমস্ত জিনিসগুলো দুটো রয়েছে। প্লান্টদের ক্ষেত্রে আলাদা আর অ্যানিমালদের ক্ষেত্রে আলাদা। তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে প্রধানত এই নামকরণের যে পদ্ধতিটাকে ডিপেন্ড করে যে হ্যাঁ কি নাম হবে, বা আহ এটা পুরো দেশ যেন পৃথিবী সব জায়গায় এটাকে গ্রহণযোগ্য করা হয়। তো সেক্ষেত্রে প্লান্টের ক্ষেত্রে আমরা বোটানিটা কথা যেহেতু ব্যবহার করি, তো প্লান্টদের ক্ষেত্রে এখানে প্রধানত আসে হচ্ছে ICBM, আর অ্যানিমালের ক্ষেত্রে আসে জু কথাটা অ্যানিমালের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই তো? তো ICZN। যেখানে দুটো জিনিস পার্থক্য রয়েছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল। এই ফরটা শুধু একটা পার্থক্য রয়েছে, ফর বোটানিক্যাল নমেনক্লেচার। আচ্ছা, ICBN এর ফুল ফর্ম যদি তোমাদের জিজ্ঞেস করে তাহলে তোমরা সেটাও বলতে পারবে এখন, রাইট? দেখো, তো কি হয়, ট্যাক্সোনমিক কি, এখানে আমরা কাপলেট বলি, ট্যাক্সোনমিক কিতে আমরা কাপলেট কথাটা খুব ইউজ করে থাকি। দেখো, এখানে কাপলেট বলতে তোমরা এক্স্যাক্টলি কি বোঝো? দেখো, ট্যাক্সোনমি কি হচ্ছে, কি মানে কি, কি মানে চাবি। তো ট্যাক্সোনমি কি হচ্ছে এক ধরনের চাবি, যেটা আমাদেরকে কিসের চাবি দেয়, যে আহ, কিভাবে আমরা ট্যাক্সোনমি প্রসেস যাব, মানে সেই প্রসেস গুলো, আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার, ক্লাসিফিকেশন। তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে যে এই ট্যাক্সোনমিক কি গুলি আমাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে হেল্প করে, যাতে আমরা কি করতে পারি। বলো, ট্যাক্সোনমি কি আমাদেরকে সার্টেন কিছু স্ট্রাকচার দেয়, যে হ্যাঁ, এর ভিত্তিতে তুমি ট্যাক্সোনমি কাজ করবে। যেমন তুমি কাপলেটের মধ্যে এখানে কি হয় জানো, এখানে আসলে দুটি কন্ট্রাস্টিং ক্যারেক্টার থাকে, যে হ্যাঁ ইট ক্যান মুভ, মানে এটা কি লোকোমোশন করতে পারে, লোকোমোটরি নাকি লোকোমোটরি নয়, লোকোমোটরি এখন প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট, তো এরকম কিছু জিনিস, কিছু কন্ট্রাডিক্টরি পরিস্থিতি থাকে। এবার এর ভিত্তিতে আমরা আলটিমেটলি ওর ট্যাক্সোনমিক পজিশন, যেটা কোন স্পিসিসের অন্তর্ভুক্ত হবে, কোন গণের অন্তর্ভুক্ত হবে, এই জিনিসগুলি রিলেট করতে পারি কোনটা আননোন প্রজাতির। তো কাপলেট হচ্ছে একটা পেয়ার। কাপলেট বলতে আমরা এখানে কি বুঝি, কাপলেটটা ব্যাখ্যা করছি, লিখে দিচ্ছি। দেখো, কাপলেট হচ্ছে প্রধানত আহ পেয়ার, বলো না যে এক জোড়া কন্ট্রাস্টিং ক্যারেক্টার। কন্ট্রাস্টিং ক্যারেক্টার মানে হচ্ছে যারা একে অপরের একদম বিপরীত। বললাম যে হ্যাঁ, একজন সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেটিক নাকি ফটোসিনথেটিক নয়, ফটোসিনথেটিক হ্যাঁ নাকি না। তো এক জোড়া, বা এরকম বলতে পারে অটোফ্যাগি হেটারোফ্যাগি, সব বুঝি না পর বুঝি। তো এরকম এক জোড়া সবসময় কি হয়, কন্ট্রাস্টিং ক্যারেক্টার বা বিপরীতমুখী পুরো বৈশিষ্ট্য দুটি, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ অ্যান অর্গানিজমকে আমরা একসঙ্গে এটাকে কি বলি, পুরো দুটো এক জোড়াতে একসাথে কি বলি, কাপল। ওকে, এবার এখানে আরেকটা ট্যাক্সোনমিক ক্যারেক্টার, একটু আগে বললাম ট্যাক্সোনমিক ক্যারেক্টার হচ্ছে ফ্লোরা, ক্যাটালগ, মনোগ্রাফ। তো মনোগ্রাফ কি এক্স্যাক্টলি, এক লাইনে যদি জিজ্ঞেস করে, তো মনোগ্রাফ হচ্ছে নামের মধ্যে রয়েছে মনোগ্রাফ, মানে একটি একটিকে ব্যাখ্যা করবে প্রধানত। তো মনোগ্রাফের কাজ কি, মনোগ্রাফ হচ্ছে একটি নির্দিষ্ট গ্রুপের বা একটা নির্দিষ্ট প্রজাতির সম্বন্ধে যখন ডেসক্রিপশন দেওয়া, ইটস আ ডেসক্রিপশন, এটা পুরো বর্ণনা। কিসের বর্ণনা? ডেসক্রিপশন বর্ণনা কিসের? অফ সিঙ্গেল, মনো মানে সিঙ্গেল, একটা, তাই তো? একটি গ্রুপের, সিঙ্গেল গ্রুপের, বা সিঙ্গেল থিং বলতে, সিঙ্গেল থিং একটা নির্দিষ্ট বস্তু, বা গ্রুপ একটা নির্দিষ্ট গ্রুপের সম্বন্ধে যখন ব্যাখ্যা করে। এখানে গ্রুপ এখানে সিঙ্গেল, একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে সিঙ্গেল স্পিসিস অর সিঙ্গেল গ্রুপ থিং যখন ব্যাখ্যা করে, সেটা হচ্ছে মনো। তো এটা যে কোনো ট্যাক্সন হতে পারে, এটা এরকম নাকি শুধু স্পিসিস হবে, এটা হতে পারে একটা নির্দিষ্ট ক্লাসকে নিয়ে ব্যাখ্যা করা, বা একটা নির্দিষ্ট অর্ডারকে নিয়ে ব্যাখ্যা করা, বা একটা নির্দিষ্ট কিংডমকে নিয়ে ব্যাখ্যা করা। তো তো একটা বস্তু হতে পারে, বা একটা গ্রুপ হতে পারে, পুরো গোষ্ঠী হতে পারে, যার মধ্যে অন্যান্য বস্তুগুলো আসছে, কিন্তু এটা নির্দিষ্ট একটা ট্যাক্সনকে নিয়ে ব্যাখ্যা করবে। তো একটা ট্যাক্সনের সম্বন্ধে সম্পূর্ণরূপে বর্ণনা করা হয় বা ডিসক্রিপশন হচ্ছে মনোগ্রাফের মধ্যে পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, নাও কামস দ্য নেক্সট কোয়েশ্চেন, যে
আমরা জানি অ্যামিবাগুলি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। তো এটাকে আমরা গ্রোথ বলতে পারি, বৃদ্ধি বলবো নাকি জন্ম বলবো? কারণ দেখো নিজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তো হ্যাঁ গ্রোথ বলতেই পারি। আবার যেহেতু একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের জন্ম হলো, একটা থেকে আরেকটা জন্ম হলো, তো আমরা এটাকে কি রিপ্রোডাকশন বলতে পারি? তো এখানে কোয়েশ্চেন যেটা দাঁড়ায় সেটা দেখো, অ্যামিবা হচ্ছে একটা সিঙ্গেল সেল অর্গানিজম, এককোষী একটি জীব, এবং এটি এর গ্রোথ বা রিপ্রোডাকশন দুটি সম্পন্ন করে মাইটোসিস করে। এ নিজের সংখ্যা বৃদ্ধি করে যেভাবে, এবার এককোষী কোষ যদি নিজের সংখ্যা বৃদ্ধি করে তাহলে সেটা তো রিপ্রোডাকশন হয়ে গেল, নতুন একটা জীবের জন্ম দিয়ে দিল, তাই তো? তো আহ যেহেতু এটি মাইটোসিসের মাধ্যমে একটি নতুন ইন্ডিভিজুয়ালের as it লিখতে পারো, যেহেতু বাই মাইটোসিস it gave rise to নিউ ইন্ডিভিজুয়াল, নতুন জীবের জন্ম দেয়। তাই আমরা মাইটোসিসকে এখানে প্রধানত গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ রিপ্রোডাকশন অন্তর্ভুক্ত করি। ঠিক আছে, প্রধান যেগুলো কোন একটি বলো তাহলে সেটা হচ্ছে গ্রোথ। নির্দিষ্ট এটা কি করছে, নিজের সংখ্যা বৃদ্ধি করছে, এটা গ্রোথ। এক্স্যাক্টলি রিপ্রোডাকশন বলবো না, কারণ এখানে রিপ্রোডাকশনটা গ্রোথের মাধ্যমেই হচ্ছে এককোষী জীবের ক্ষেত্রে। এককোষী জীবের ক্ষেত্রে গ্রোথ এবং রিপ্রোডাকশন দুটি প্রায় সিমিলার হয়ে যায় বা সিনোনিমাস হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেটাবলিজমকে ব্যাখ্যা করো। হোয়াট ইজ মেটাবলিজম? দেখো মেটাবলিজম কি, মেটাবলিজম হচ্ছে, মেটাবলিজম বা বিপাক, যেটা শর্ট অ্যান্সারটা ভেরি শর্ট অ্যান্সার, তো এক মিনিট করার চেষ্টা করি। মেটাবলিজম হচ্ছে দেখো মেটাবলিজম হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেগুলি শুধুমাত্র জীবের মধ্যে দেখতে পাওয়া যায়। তুমি কোনো জড় বস্তুর মধ্যে মেটাবলিজম দেখতে পাবে না, অবশ্যই। কিন্তু আমরা লাইক যে সমস্ত এনজাইমগুলি বা যে সমস্ত উৎসেচকগুলি দিয়ে বিপাক সম্পন্ন হয় সেগুলিকে বাইরে টেস্ট টিউবের মধ্যে আলাদা করে নিজে থেকে করতে পারি ইনভিট্রো, সেটা আলাদা জিনিস। বাট এত মনে রাখবে যে মেটাবলিজম বা বিপাক মেটাবলিজম বলতে কি বোঝায়? মেটাবলিজম বলতে আমরা সেই সমস্ত রিয়াকশন গুলিকে বুঝি, তাই তো? ইট ইজ দ্য সাম অফ বা টোটাল অফ অল দ্য রিয়াকশন, যতগুলি বিক্রিয়া, একটি লাইক শুধু রিয়াকশন বলবো না, এটা বায়োকেমিক্যাল রিয়াকশন ব্যাখ্যা করা বেশি জরুরি। জৈব রাসায়নিক যতগুলি বিক্রিয়া একটি অর্গানিজমের মধ্যে সম্পন্ন হয়, ঠিক আছে, টেকিং অর্গানিজম টু সাস্টেন অ্যান্ড মেনটেন লাইফ। সেটা যদি ডেফিনেশন দেখো সেটা এরকমই, যে যে কোনো একটি জীব নিজে বেঁচে থাকার জন্য, ঠিক আছে, নিজে বেঁচে থাকার জন্য নিজের, তাহলে যে কোনো জীব যখন নিজের বেঁচে থাকার জন্য বা নিজের যে লাইফ ফর্মটা রয়েছে জীবিত থাকার জন্য যে সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন গুলি, যে সমস্ত জৈব রাসায়নিক গুলি সম্পন্ন হয়, সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াগুলিকে সাম টোটাল, তাই তো, বা বলতে পারো সাম অফ বা হচ্ছে টোটাল অফ বলতে পারো, সেই সমস্ত বিক্রিয়াগুলিকে একসঙ্গে বলা হয় মেটাবলিজম। এবার মেটাবলিজম দু টাইপের হয়, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। তো বিপাক দু প্রকারের হয়, উপচিতি এবং অপচিতি। আমি just ব্যাখ্যা করে দিচ্ছি একটু। উপচিতি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে নতুন কিছু, তো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলি মিলিত হয় যখন নতুন একটা বস্তু তৈরি করে, সেটা হচ্ছে উপচিতি। আর একটা বৃহৎ বস্তু থেকে জটিল বস্তু থেকে সরল সরল কিছু পদার্থে ভাগ হয়ে গেলে সেটাকে আমরা বলি অপচিতি, রাইট? চলো, তো মেটাবলিজম বোঝা গেছে আশা করি। Which is the largest botanical garden in the world? Name a few well-known botanical gardens in India. Botanical garden
কি জানি বোটানিক্যাল গার্ডেন হচ্ছে যেখানে আমরা সাধারণত এন্ডেমিক বা এক্সোটিক উদ্ভিদগুলিকে রক্ষা করি, সুরক্ষা করি। কি পরিবেশে? এমন একটি পরিবেশ যেটা কৃত্রিম একটি পরিবেশ কিন্তু তার বৃদ্ধির জন্য জরুরি। তো সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেনের নাম হচ্ছে কিউ রয়্যাল গার্ডেন, যেটা ইংল্যান্ডে রয়েছে, লন্ডন, ইংল্যান্ড। এবার ভারতের মধ্যে যদি কিছু নাম বলতে বলে তাহলে সেগুলি কি কি নাম হবে? ভারতের মধ্যে সব থেকে বড় হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল পার্ক, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটা রয়েছে হাওড়াতে। ঠিক আছে, তো ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া। এছাড়াও বোটানিক্যাল গার্ডেন আরো বলতে পারে সঞ্জয় গান্ধী। হায়দ্রাবাদ বোটানিক্যাল গার্ডেন রয়েছে। তারপর এনটিআর গার্ডেন রয়েছে হায়দ্রাবাদেই। দেন কাবান পার্ক রয়েছে একটি, কাবান পার্ক ব্যাঙ্গালোরে রয়েছে এরকম। আর ভারতের মধ্যে সব থেকে পপুলার এবং সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, যেটি হাওড়ার শিবপুরে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। ঠিক আছে, চলো। দ্যাটস অল অ্যাবাউট লাইক শর্ট টাইপের অ্যান্সার গুলো হয়ে গেল। এবার ভেরি শর্ট হয়ে গেল। এবার শর্ট অ্যান্সার টাইপে যদি আসি, শর্ট অ্যান্সার টাইপে একটু আমাদেরকে জিনিসগুলোকে একটু এলাবোরেট করতে হবে। ঠিক আছে, তো এখানে কিছু আমি এখানে কিছু কন্ডিশনকে ব্যাখ্যা করা হয়েছে এবং সেই কন্ডিশন গুলিকে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। যেমন দেখো, তো বল অফ স্নো when rolled over a snow increases in mass, ভলিউম অ্যান্ড সাইজ। তো আমরা যখন একটি যে বরফের গোলাকে আর বরফের উপর দিয়ে চালিয়ে দিই, তাহলে আমরা জানি বরফের আকারটা ধীরে ধীরে বৃদ্ধি হবে, যে বরফের তুমি আরো বরফগুলো জড়িয়ে জড়িয়ে দাও, তো কি হবে? ধীরে ধীরে আকার বৃদ্ধি পেয়ে থাকবে। তো আমরা কি এটাকে বৃদ্ধি বলতে পারি? জীবজ উদ্ভিদেরও তো এভাবেই নিজের ভলিউম বা নিজের আকার বৃদ্ধি পায়। তো সেটাকেও কি আমরা এই যে বরফের গোলাটা বৃদ্ধি পেলো, এটাকেও কি আমরা বৃদ্ধির মতো গুনতে পারি? তো কেন, যদি বলতে পারি বা বলতে পারবো না, দুটি কারণ সম্মত ব্যাখ্যা করো। দেখো, গ্রোথ বলতে আমরা কি বুঝি? প্রথম কথা হচ্ছে গ্রোথ, ওই গ্রোথের ডেফিনেশনটা জানা জরুরি। গ্রোথের ডেফিনেশন হচ্ছে ইনক্রিজ ইন নাম্বার, ইনক্রিজ ইন সাইজ আর ইনক্রিজ ইন ভলিউম। তো সেই ভিত্তিতে যদি দেখি, তাই তো, তাহলে এটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ ইন নাম্বারও হচ্ছে, ইনক্রিজ ইন সাইজ হচ্ছে এখানে, বা ইনক্রিজ ইন ভলিউম তো হচ্ছে। ইনক্রিজ ইন ভলিউমের ভিত্তিতে আমরা এটাকে গ্রোথ বলতে পারি। কিন্তু এই গ্রোথটা কি লিভিং অর্গানিজমের ক্ষেত্রে বা জীবজ বস্তুর ক্ষেত্রে যে বৃদ্ধিটা হয় সেই বৃদ্ধির মতোই? না। কেন? কারণ লিভিং অর্গানিজমে যে গ্রোথটা হয় সেটা হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ বা অভ্যন্তরীণ বৃদ্ধি। অর্থাৎ এক্ষেত্রে যে বৃদ্ধিটি হচ্ছে সেটি প্রধানত ভিতর থেকে বিভিন্ন মেটাবলিজমের কারণে যে বিক্রিয়াগুলি হচ্ছে, যে প্রসেসগুলি হচ্ছে, উপচি যে বিক্রিয়া হয় প্রধানত, সেখানে কিছু সরল সরল পদার্থগুলি মিলে জটিল পদার্থ তৈরি করে। সেই জটিল পদার্থগুলি মিলে ধীরে ধীরে বৃদ্ধিতে সাহায্য করছে, রাইট? তো এক্স্যাক্টলি যদি দেখতে চাই, এটাকে আমরা লিভিং অর্গানিজম বলতে পারবো না, লিভিং অর্গানিজমের মতো বলতে পারছি না, বিকজ এই গ্রোথটা ইন্ট্রিনসিক নয়, এই গ্রোথটা হচ্ছে এক্সট্রিনসিক, বিকজ ইটস এক্সপেন্সিভ গ্রোথ, যেখানে বাইরে থেকে জড় পদার্থগুলির মধ্যে আরো জড় পদার্থ জমে জমে তার সাইজ বা ভলিউমটিকে বৃদ্ধি করেছে। তো এটাকে কি কম্পেয়ার করতে পারি? নো, বিকজ ইন লিভিং অর্গানিজম ইট ইজ কমপ্লিটলি ইন্ট্রিনসিক গ্রোথ। ঠিক আছে, তো ইন্ট্রিনসিক গ্রোথটাকে আমরা অ্যাজ আ ডিফাইন ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম বলতে পারি। কারণ জড় পদার্থের মধ্যে বৃদ্ধি দেখা যায়, বাহ্যিক বৃদ্ধি দেখা যায়, বহিরাগত দেখা যায়, তো অভ্যন্তরীণ কোন রকম বৃদ্ধি দেখতে পাওয়া যায় না। ওকে, এটা ক্লিয়ার হলো? ব্যাখ্যা করতে পারবে তোমরা? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আহ, in a given habitat we have 20 species of plant and animals. Should we call this a diversity or biodiversity? এটাকে কি আমরা বৈচিত্র্য, জীব বৈচিত্র্য বলতে পারি? 20টা প্রজাতির উদ্ভিদ এবং 20টা প্রজাতির প্রাণী রেখে দিয়েছে একটা জায়গাতে। তো এখানে একটা জিনিস খুবই জরুরি হয়ে পড়ে, যে জীব বৈচিত্র্য কখন আমরা ব্যাখ্যা করব।
আমি যদি তোমাকে শুধুমাত্র 20টা প্রজাতির উদ্ভিদ এবং 20টা প্রজাতির প্রাণী এনে দিই, তুমি সেটাকে কি যে বৈশিষ্ট্য বলবে? তো দেখো, এটাকে ডাইভার্সিটি বলবো না বায়োডাইভার্সিটি? বায়োডাইভার্সিটি হচ্ছে টোটাল, যখন একটি অঞ্চলে শুধুমাত্র জীবজ বস্তুগুলির যদি বৈচিত্র্য দেখা যায়, তাহলে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। আর ডাইভার্সিটি বলতে কি, আমরা বলছি না ইন্ডিয়াতে ডাইভার্সিটি রয়েছে, তো ডাইভার্সিটি এই জন্য রয়েছে কারণ এখানে মরুভূমিও রয়েছে, এখানে পাহাড় পর্বত রয়েছে, এখানে সমুদ্রও রয়েছে। তো লিভিং এবং নন লিভিং দুটির ক্ষেত্রে আমরা ডাইভার্সিটি কথাটা ইউজ করতে পারি। বাট বায়োডাইভার্সিটি কথাটা শুধুমাত্র জীব বৈচিত্র্য কথাটি শুধুমাত্র আমরা যখন জীবের বিভিন্ন বৈচিত্র্য দেখা যাবে, একের বেশি, সেটা প্রজাতিগত বৈচিত্র্য হতে পারে, সেটা জিনগত বৈচিত্র্য হতে পারে, সেটা হতে পারে আহ লাইক বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হতে পারে, তাই তো? জলজ বাস্তুতন্ত্রে আলাদা জীবরা থাকে, স্থলজ বাস্তুতন্ত্রে আলাদা জীবরা থাকে। তো বায়োডাইভার্সিটি এবং এবং শুদ্ধ ডাইভার্সিটি এই কথাটিগুলির মধ্যে কনফিউশন চলবে, ঠিক আছে? ওকে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আইসিবিএন, এটাকে অনেক সময় ফরও লেখা হয়। আইসিবিএন এন্ড আইসিজেডএন ছিল ফর জুওলজিক্যাল নমেনক্লেচার। এবার আইসিবিএন কিছু কোড দিয়েছে, একটা কিছু নীতি দিয়েছে, যেগুলি উদ্ভিদের নামকরণের সময় মহাবা মানে রাখা উচিত। গিভ হায়ারার্কি অফ ইউনিটস অফ ক্লাসিফিকেশন botanists while classifying plants and mentions different suffix used for. তো এই যে এক্স্যাক্টলি একটা হায়ারার্কি রয়েছে শ্রেণীবিন্যাসের, প্রজাতি থেকে শুরু করে রাজ্য অব্দি, সেই ক্লাসিফিকেশন ফর বোটানিস্ট মানে প্লান্টদের ক্ষেত্রে বলো, এবং কার কোন ক্ষেত্রে কোন কোন সাফিক্স অ্যাড করতে হবে সেগুলি জানতে হবে। তো হায়ারার্কি ব্যাখ্যা করছি, দেখো হায়ারার্কিটা প্রধানত কি রয়েছে, হায়ারার্কিটা প্রধানত হচ্ছে স্পেসিস প্রজাতি, তারপর গণ, তারপর ফ্যামিলি বা গোত্র, অর্ডার বা বর্গ, ক্লাস বা শ্রেণী বা গোষ্ঠী বলতে পারো। দেন ফাইলাম নয়, আমরা প্লান্টদের ক্ষেত্রে কি ইউজ করি, ডিভিশন, এবং আলটিমেটলি কিংডম বা রাজ্য। তাই তো? তো এটাকে বিভাগও বলা হয়। পর্ব বা ডিভি ফাইলাম আমরা তার ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে মেনলি অ্যানিমালদের ক্ষেত্রে। তো প্লান্টের যদি হায়ারার্কি দেখতে পারি, প্লান্ট ক্লাসিফিকেশন হায়ারার্কি, এটা অনেকটা ঠিক এরকমই হয়, ঠিক আছে? তো এবার বলেছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কি কি সাফিক্স আমরা ব্যবহার করি। সাফিক্স হচ্ছে লাইক নামের পিছনে যখন কিছু চলে যাবে, তো আফটার ওয়ার্ড যখন অ্যাড করা হয় সেগুলো হচ্ছে সাফিক্স। তো মেনলি প্রত্যেকটা লেভেলের স্পেসিস তো সেরকম কিছু নেই। ওকে, এবার যদি দেখতে যাই ফ্যামিলি গুলির মধ্যে, আমরা দেখতে পাচ্ছি এসি ছিল, তো এ সি। উদাহরণ হচ্ছে সোলানাসি, এক্সাম্পল দেখো, সোলানাসি, কনভলভুলাসি। অর্ডার, অর্ডারে আমরা এলিস ইউজ করে থাকি, তাই তো? পলিমনিয়ালিস, এরকম এলিস, এটা হচ্ছে ই, এ এল ই এস, এলিস ইউজ করা হয়। ক্লাসের ক্ষেত্রে আমরা এই ইউজ করি, এ ই, তাই তো? মনোকটিলেডেন, মনোকটিলেডন, এই ডাইকটিলেডন, ই, বুঝতে পারছো? এই কথাটা ইউজ করা হয়। ডিভিশন বা বিভাগের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যালিস, সরি, ডিভিশনের ক্ষেত্রে আমরা ইউজ করবো কি, ফাইটা। যেমন দেখো ফাইটা, কি ফাইটা রয়েছে, তোমরা ফাইটা তুলে নিতে পারো, তাই তো? টেরিডোফাইটা, ডায়োফাইটা, তবে নামগুলো পড়েছিল সেরকম। তো মেনলি এগুলি কিছু রয়েছে, আর কিংডমে তো সেরকম কিছু নেই, এটা তো প্লান্টই একদম ফিক্স, কোনো সাফিক্স নেই।
তো প্রথমে এই সাফিক্স গুলো মনে রাখা জরুরি, সেগুলো হচ্ছে গোত্রে হচ্ছে এসি, বর্গে হচ্ছে অ্যালিস, বর্গ অর্ডারে, ক্লাস বা শ্রেণীর ক্ষেত্রে আমরা এই, এবং ডিভিশন ও বিভাগের ক্ষেত্রে ফাইটা কথাগুলো ব্যবহার করি। উদাহরণ রয়েছে বোঝার জন্য, এটা দেখে নিতে পারবো। ওকে, চলো। নেক্সট হচ্ছে একটি উদ্ভিদের প্রজাতি যেটির বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল বা শারীরস্থানিক পরিবর্তন দেখা যায় in response to altitudinal gradient। যত উচ্চতার ভিত্তিতে, উচ্চতা যত বাড়বে তত উচ্চতার ভিত্তিতে ধীরে ধীরে দেখা যায় যে শারীরবৃত্তীয় বিভিন্ন শারীরস্থানিক পরিবর্তন দেখা যায়। When grown under similar conditions of growth and morphological variations disappear and all the variants of common morphology. What are these variants called? যদি এদেরকে একই পরিবেশে রাখা হয় তাহলে সবাই একই রকম বৃদ্ধি হবে, কিন্তু আলাদা আলাদা উচ্চতার মধ্যে রাখলে বা আলাদা আলাদা অল্টিটিউড মানে আলাদা আলাদা উচ্চতার মধ্যে রাখলে আলাদা আলাদা বৃদ্ধি বা আলাদা আলাদা মরফোলজি দেখতে পাওয়া যায়। তো এদেরকে আমরা কি বলে থাকি? এদের এই ভেরিয়েন্ট গুলিকে, এই যে আলাদা বিভিন্ন এই যে ভ্যারাইটি গুলি রয়েছে, এই ভেরিয়েন্ট গুলিকে কি বলা হয়? এগুলিকে বলি আমরা হচ্ছে ইকোটাইপস। এটা থিওরি পার্টে নেই, বাট এক্সাম্পল রয়েছে, দেখে নাও। উদাহরণ এটা হচ্ছে ইকোটাইপ, যে প্লান্টগুলি মরফোলজিক্যাল চেঞ্জ দেখায়, প্লান্ট দ্যাট শো মরফোলজিক্যাল চেঞ্জেস উইথ রেসপন্স টু altitudinal gradient। উচ্চতা ভিত্তিতে, তো এই উচ্চতায় আলাদা রকম মরফোলজি, এখানে আলাদা মরফোলজি, এখানে আলাদা মরফোলজি, তো এই ভ্যারিয়েন্ট গুলিকে আমরা কি বলি? এগুলিকে আমরা বলি ইকোটাইপস। ঠিক আছে, ইকোটাইপস মনে থাকবে। ঠিক আছে, মরফোলজিক্যাল ভ্যারিয়েশন ইন রেসপন্স টু altitudinal gradient। So next question is, how do you prepare your own herbarium sheet? তুমি কিভাবে নিজের হার্বেরিয়াম শীট গুলিকে তৈরি করবে, এবং what are the different tools you carry with you while collecting plants and preparation of herbarium? একটা হার্বেরিয়াম তৈরি করার জন্য আমরা জানি সেখানে আমাদেরকে উদ্ভিদের কালেকশন করতে হবে, উদ্ভিদগুলিকে জোগাড় করতে হবে, উদ্ভিদের অংশগুলি। তো what information should a preserved plant material on the herbarium sheet provide for taxonomic studies? ট্যাক্সনমি জনিত পরীক্ষা অধ্যয়নের জন্য, ঠিক আছে, কি প্লান্ট ম্যাটেরিয়াল গুলোকে আমাদের মেইনলি প্রিজার্ভ করা উচিত, এবং কিভাবে কালেকশনের সময় আমাদের কি কি মাথায় রাখতে বলছে। তো একটা হার্বেরিয়াম শীট তৈরি করার জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট গুলি রয়েছে ফর প্রিপেয়ারিং আ হার্বেরিয়াম শীট। হার্বেরিয়াম শীট কি? হার্বেরিয়াম শীটের মধ্যে একটা মেইনলি কোন একটি প্রজাতির কি থাকে, ওটির জীবিত অংশকে আমরা, তার বর্ণনা থাকে, তার সঙ্গে তার একটা অংশ, সেই অংশটা চিপকে দেওয়া থাকে। তো হার্বেরিয়াম শীট এখানে কি দরকার হার্বেরিয়াম শীট তৈরি করার জন্য? প্রথম তো হার্বেরিয়াম শীট একটা, তাহলে এখানে একটা পেপার চাই আমার, ঠিক আছে। পেপার সাইজ কি হবে সেই অ্যাকর্ডিং আমাদেরকে সাপোজ 2840 এরকম একটা সাইজ নিয়ে নিলাম। তো একটা ডিজায়ার্ড লেন্থের পেপার নেওয়া হয়। তারপর তার উপর যে আমার স্পেসিমেন বা নমুনাটি রয়েছে সেটিকে নেওয়া হয় এবং মাউন্ট করে দেওয়া, মানে এর উপর চিপকে দেওয়া হয় অন শিট উইথ গ্লু। আঠা দিয়ে দিয়ে দিলাম। তোমার স্যালো টেপ ইউজ করতে পারো, সেটা কোনো বড় কথা নয়, স্যালো টেপ ব্যবহার করতে পারো, স্যালো টেপ যা খুশি। এবং প্রত্যেকটা যে স্পেসিমেন অ্যাড করেছি সেই স্পেসিমেন গুলি, সেই নমুনাগুলির নামকরণও জরুরি, মানে সেগুলিকে নির্দিষ্ট লেবেল করা জরুরি। ঠিক আছে, এবার কালেকশন টুলের মধ্যে কি কি থাকবে তাহলে আমাদের?
তাহলে কালেকশন টুল হিসেবে এই প্ল্যান্ট পার্ট কালেক্ট করার জন্য কি কি চাই? আমার চাই হচ্ছে একটা ডিগার, তাই তো, যেটা দিয়ে আমরা খুঁড়ে খুঁড়ে সেই পার্টটাকে প্ল্যান্টটাকে বের করবো। দেন নাইফ, কাঁচি এবং সিজার, যাতে সেই প্ল্যান্ট পার্টটাকে হয়তো পাতাটিকে আলাদা করে, রুটটিকে আলাদা করে আমরা রেখে জুড়ে রাখবো, তার জন্য সেগুলো কাটতে হবে প্রপারলি, রাইট? তারপরে নিউজ পেপার, যাতে আমরা মনে রাখতে পারি। ব্লটিং সিট, যাতে ভালোভাবে চিপে যেতে পারে। প্ল্যান্টটিকে প্রেস করা হয়। একটি নোটবুক, তার সঙ্গে ম্যাগনিফাইং গ্লাস। এই সমস্ত জিনিসগুলো চেক করার পর আমরা সেগুলো তারপর কেটে লেবেল দিয়ে জুড়ে দেবো। এটা হচ্ছে কালেকশন টুল। তোমরা এমন একটা টুল বক্স ইউজ করতে পারো যেখানে এই সমস্ত জিনিসগুলি থাকবে, যেগুলো আমরা কালেক্ট করার পর আলটিমেটলি হারবেরিয়াম শিটে জুড়ে দিই। তো দেখো, এবার কি কি ইনফরমেশন হারবেরিয়াম শিটে দেওয়া উচিত? ইনফরমেশন দ্যাট উইল বি প্রোভাইডেড, সেখানে মনে রাখতে হবে আমাদেরকে যে একটা পুরো লিস্ট রয়েছে ইনফরমেশন হারবেরিয়াম শিটে থাকতে হয়। সেগুলি সেগুলি হচ্ছে প্রথম কথা তার ট্যাক্সোনমিক্যাল ডিটেল গুলি, তার সঙ্গে ট্যাক্সোনমিক্যাল মানে তার নোমেনক্লেচার, তার ফিচার গুলি সব, তার সঙ্গে তার কমন নেম, যে নামে সেখানে পরিচিত, কে কালেক্ট করেছিল সেই কালেক্টরের নেম, কবে কালেক্ট করেছিল, প্লেস অফ কালেকশন কোথা থেকে কালেক্ট করেছিল, কবে কালেক্ট করেছিল এবং কোন সময় কালেক্ট করেছিল। ওকে, তো বোঝা গেছে। ট্যাক্সোনমিক ডিটেল গুলি রয়েছে, তার সঙ্গে কিছু তার সাধারণ নাম কি নামে সে পরিচিত, কে কালেক্ট করেছে, তা সেটি সেই স্যাম্পলটিকে কোথা থেকে কালেক্ট করলো এবং কোন সময় কালেক্ট করলো, এই সমস্ত জিনিসগুলিকে অ্যাড করতে হয় একটা হারবেরিয়াম শিটের মধ্যে। হারবেরিয়াম শিট নিলে সেখানে জুড়ে দিয়ে তারপর এই ডিটেলগুলো সব অ্যাড করা। বোঝা গেল? চলো, so what is the difference between flora, fauna, vegetation? তোমরা যে ফ্লোরা, ফনা বা ভেজিটেশন বলতে কি বোঝো? Eichhornia classipes is called an exotic species, while Rauwolfia serpentia is called endemic. Endemic বা exotic এই কথাগুলি বলতে কি বোঝানো হয়? বললাম না যে বোটানিক্যাল গার্ডেন বা জুওলজিতে আমরা, জুওলজিক্যাল পার্ক গুলিতে আমরা মেইনলি এন্ডেমিক এবং এক্সোটিক দুটিকেই সংরক্ষণ করে রাখি। তো রাউলফিয়াকেই কেন এন্ডেমিক বলছি আর এইকর্নিয়া ক্লাসিপেসকে আমরা কেন এক্সোটিক স্পিসিস বলি ইন্ডিয়াতে, সেটা জানা জরুরি। দেখো, এখানে মনে রাখবো যে ফ্লোরা হচ্ছে প্রধানত, আমি জিনিসটা ব্যাখ্যা করছি। দেখো, ফ্লোরা হচ্ছে প্লান্ট একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলি হয় সেগুলিকে আমরা বলি ফ্লোরা। আর ফনা কি? ফনা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যানিমাল, কতগুলি প্রাণী সেই অঞ্চলে পাওয়া যায়, ফাউন্ড ইন দ্যাট পার্টিকুলার রিজিয়ন, সেই পার্টিকুলার রিজনে ইন অর টাইম, সেই নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত অ্যানিমাল গুলো পাওয়া যায় হচ্ছে ফনা। আর ভেজিটেশন কি? ভেজিটেশনের জন্য
এটিতেও আমরা কি বোঝাই, প্ল্যান্ট ফর্ম গুলিকে বোঝানোর জন্য টার্ম ফর প্ল্যান্ট ফর্মস হুইচ ডু নট ইনক্লুড পার্টিকুলার, এতে কোনো পার্টিকুলার ট্যাক্সাক বা কোনো বোটানিক্যাল ক্যারেক্টারিস্টিক নেওয়া হয় না। ভেজিটেশনের মধ্যে আমরা যা খুশি যত রকম প্ল্যান্ট ফর্ম আছে সব নিই। ফ্লোরা হচ্ছে একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইপের যখন নেওয়া হয় সেটা হচ্ছে ফ্লোরা, ঠিক আছে? আর ভেজিটেশন সব যখন নিয়ে নিলে। এবার এন্ডেমিক আর এক্সোটিক বলতে কি বোঝো? দেখো, এন্ডেমিক কথাটির মধ্যে হচ্ছে যে শুধুমাত্র সেই নির্দিষ্ট অঞ্চলটিতেই পাওয়া যাবে। ওকে, মানে যেমন তুমি ভাবো রাউলফিয়া সার্পেনশিয়া বা সর্পগন্ধা যেটাকে বলি, ভালো করে যদি দেখো এটি আমরা জানি আমাদের ইন্ডিয়াতে আগে থেকে বিভিন্ন অঞ্চলে, হিমালয়ের অঞ্চলগুলিতে বেশিরভাগ অঞ্চলে পাওয়া যায়। কিন্তু এইকনিক কাসিপেস এটা হচ্ছে বাইরে থেকে যখন গম, বাইরে থেকে যখন হুইট বা অন্যান্য জিনিসগুলিকে এটা মেনলি যখন বাইরে থেকে ফুল বা অন্য কিছু অন্য জিনিসগুলো আনা হচ্ছিল, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে ইম্পোর্ট হয়ে চলে এসেছিল। চলে আসার পর আমাদের যে লোকাল বিভিন্ন জলাভূমিগুলি রয়েছে সেই জলাভূমিকে পুরো দখল করে নিয়েছে। তো এটা এখানে কি তৈরি হতো না, এটা বাইরে থেকে এসছে, এখানে এসার পর এখানে দখল করে নিয়েছে জায়গাটা। তো এক্সোটিক স্পেসিস হচ্ছে প্লান্ট লিভিং যেগুলি যেগুলি কিনা ন্যাটিভ নয়, দ্যার আর এক্সেপ্ট আদার প্লেস এক্সেপ্ট ইট ন্যাটিভ, ন্যাটিভ অঞ্চল ছাড়া অন্য যে কোনো জায়গায় এটিকে এক্সোটিক বলা হবে। আর এন্ডেমিক হচ্ছে শুধুমাত্র রেস্ট্রিক্টেড টু দ্যাট পার্টিকুলার রিজন, সেই পার্টিকুলার এরিয়াতেই যখন এটিকে পাওয়া যাবে, সেই পার্টিকুলার এরিয়াতে যখন এটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি এন্ডেমিক। ওকে, ওকে, চল। এবার এখানে আরেকটা জিনিস আমাদের সেটা হচ্ছে যে a plant may have different names in different regions of a country or world. How do botanists solve this problem? একটি উদ্ভিদকে নিয়ে নাও, সেই উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। তো একজন বোটানিস্ট হিসেবে তোমরা কিভাবে সেই জিনিসটাকে, সেই সমস্যাটাকে ঠিক করবে? তো সেখানে জানা জরুরি, দেখো প্লান্টস এর বিভিন্ন নাম রয়েছে, শুধু প্লান্টস নয়, অ্যানিমেলেরও বিভিন্ন বিভিন্ন অংশে বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। জুওলজিস্ট এবং বোটানিস্টরা কি করেছেন, তারা এই কমন গুলিকে, কমন নেম ছড়িয়ে তারা কি করেছেন, কিছু সাইন্টিফিক নেম দিয়েছেন। সাইন্টিফিক নেমের কিছু রুলস রয়েছে, তো বাইনোমিয়াল নোমেনক্লেচার করা হয়, এবং বাইনোমিয়াল নোমেনক্লেচার এক গাদা পুরো এর একটা লিস্ট রয়েছে, কোড রয়েছে, এবং সেটা আইসিবিএন প্লান্টদের ক্ষেত্রে এবং আইসিজেডএন প্রাণীদের ক্ষেত্রে, তাই তো ভাগ করে বিভিন্ন কোড দিয়েছে যে এত কি কি নাম দিতে হবে, কি ফলো করবে, কোন ফ্যামিলি অন্তর্ভুক্ত কি সমস্ত জিনিসগুলো আইসিবিএন নির্ভর করে। তো এই সাইন্টিফিক নেম দেওয়া হয়েছে যাতে পৃথিবীর যে কোনো অংশ থেকে, তার পৃথিবীর যে কোনো অংশ যেন একটাই নাম থাকে। এই আইসিজিএন এরাও এনশিওর করে যে হ্যাঁ, যে কোনো একটা প্রজাতির যেন শুধুমাত্র একটি নাম থাকে, সেই নামটি যেন গোটা পৃথিবীর সবাই তাকে চিনতে পারে, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, উদাহরণ দেখো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের সাইন্টিফিক নেম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কিন্তু এটি ম্যাঙ্গো, বাংলায় এটাকে আমরা আম বলি, এটা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। ওকে, নেক্সট ইজ লাইক ব্রিঞ্জাল, পটেটো, এদেরকে আমরা একই গণস্থল নামে অন্তর্ভুক্ত করি, কিন্তু এরা আলাদা আলাদা প্রজাতির অন্তর্ভুক্ত কেন? এদেরকে কি এমন জিনিস রয়েছে যারা এদেরকে আলাদা করে? তো দেখো, সোলানাসি ফ্যামিলির, আমি সরি, সোলানামের মধ্যে, সোলানাম গণের মধ্যে আমরা দেখলাম যে সোলানামের মধ্যে কি কি ছিল, সোলানাম, ব্রিঞ্জাল, মানে এর মধ্যে পটেটো রয়েছে, আবার ব্রিঞ্জালও রয়েছে, কিন্তু দুটি আলাদা কেন? মানে কোন কি ভিত্তিতে এদেরকে স্পিসিস এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি? তো দেখো, ইন টার্মস অফ রিপ্রোডাকশন, যদি তুমি এদের রিপ্রোডাকশনের টার্মে দেখো, ইন টার্মস অফ রিপ্রোডাকশন, তো স্পেসিস ভেরিয়েশন দেখতে পারে, দুটি স্পেসিস এর মধ্যে, দুটি প্রজাতির মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়, যার ভিত্তিতে আমরা এদেরকে
আলাদা হতে পারি। সেটা তুমি ফ্লোরাল ক্যারেক্টারিস্টিক বলতে পারো, সেটা ফুলের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বলতে পারো, আহ ফুলের যে বিভিন্ন পার্ট গুলি রয়েছে সেগুলির ভিত্তিতে বা তার অঙ্গ। তো মেনলি রিপ্রোডাকশনের ভিত্তিতে এদেরকে ভাগ করা হয়েছে, রিপ্রোডাকশনের বৈশিষ্ট্যের ভিত্তিতে। ঠিক আছে, জন্মগত বৈশিষ্ট্য। Properties of a cell organelle are not always found in molecular constituents of cell organelle. এই জিনিসটাকে ব্যাখ্যা করা, দেখো বলছে যে কোনো একটি কোষের অঙ্গাণু যদি নিই, তো সেই কোষ অঙ্গাণুটি তার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি তার মধ্যে পাওয়া যায় না, তার আণবিক যে গঠনগুলি রয়েছে সেগুলি থেকে। তুমি দেখো না, তুমি যদি রাইবোজোম তুলে নাও, রাইবোজোমের ফিচার কি? প্রোটিন তৈরি করা। সেটা কি রাইবোজোম শুধু ওভাল তৈরি করছে না, রাইবোজোমের মধ্যে বিভিন্ন RNA গুলি এবং প্রোটিন গুলি অ্যারেঞ্জ থাকে। তো এই RNA এবং প্রোটিন গুলি এদের সংখ্যার ভিত্তি করেই, এদের সংখ্যার এরা কি কাজ করছে, এরা কিভাবে প্রোটিন সিনথেসিস করে বা এরা কি মেশিনারিটা ফলো করে, তার ভিত্তিতে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। তো আলটিমেটলি যে ঘটনাগুলি হয়, এই যে প্রোটিন সংশ্লেষের কাজটা, আলটিমেটলি এর মধ্যে প্রেজেন্স RNA বা প্রোটিনের কাজের ফলেই দেখা দিচ্ছে। অ্যাজ আ রেজাল্ট বলতে পারি এটা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অফ মলিকুলার কনস্টিটিউয়েন্টস। এই সমস্ত মলিকুলার কনস্টিটিউয়েন্টস গুলি রয়েছে বা যে আণবিক জিনিসগুলি দিয়ে তৈরি, তার ভিত্তি তৈরি করে এই অর্গানেলিটা দেখায়। ওকে।